দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বেশ কয়েকদিনের মধ্যে হয়েছে, আরো কয়েকদিন রয়েছে। আজকেও সংসদ অধিবেশন চলমান আছে। কিন্তু এইবারের সংসদ নির্বাচনের আগে আমরা যে প্রত্যাশা নিয়ে সংসদ নির্বাচন করেছিলাম, সেই প্রত্যাশিত সংসদ হয়েছে? সংসদ কি ততটাই জবাবদিহিমূলক হয়েছে যতটা আমরা চেয়েছিলাম? কিংবা সংসদ কি প্রাণবন্ত? আর প্রাণবন্তর মানেই কি ফলপ্রসূ? এই জবাবগুলো আজকে আমরা খুঁজবো এখন পর্যন্ত সংসদের যে সমস্ত আলোচনা আমরা দেখেছি তার প্রেক্ষিতে। আলোচনার জন্য কলামিস্ট বিশ্লেষক আলতাফ পারভেজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তার সঙ্গে আজকের বার্তা কক্ষের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। জাতীয় সংসদ কতটা জবাবদিহিমূলক হচ্ছে এই আলোচনার জন্য এবারে সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো যে আমি যদি একটু গোড়া থেকে মানে মোটা দাগে বলি যে এখন পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি আ ১ম অধিবেশনে ৬ দিন হয়েছে, আজকে ৭ম দিনের আলোচনা চলছে। এটি পরে ২ জন স্পিকার পাওয়া গেল নতুন। স্পিকার, ডেপুটি স্পিকার। আ বিরোধী দল নতুন ভাবে জামাত এবার ১ম। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও ১ম বার সংসদে। প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই, সংসদ সদস্য হিসেবেও তিনি ১ম বারের মতো। এত কিছু ১ম বারের মধ্যে এখন পর্যন্ত যে কয়টা অধিবেশন দেখেছেন, চমকগুলো কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, আমরা তো সংসদকে যখন দেখি, কেউ সরাসরি সংসদের অধিবেশনের দর্শক হুম, সারিতে বসে, কেউ টিভিতে, কেউ সংবাদপত্রে। আমরা দেখি বিএনপি বনাম আওয়ামী লীগ একটা চিত্র। হ্যাঁ, সরি, বিএনপি বনাম জামাত একটা যেমন চিত্র এবং জামাতের সহযোগী হিসেবে এনসিপি। হুম, কিন্তু অন্যভাবে আপনি শ্রেণীগত দিক থেকে যদি দেখেন, এই সংসদে কিন্তু সংখ্যাগরিষ্ঠই, অর্থাৎ প্রায় ৯০ ভাগ হলো অত্যন্ত ধনাঢ্য ব্যক্তিদের। হুম, তারাই বৈধ পদ্ধতিতেই নির্বাচিত হয়ে এসেছে। হুম, এই সংসদে কিন্তু বহুত্ব নেই। এখানে শ্রমিক প্রতিনিধি নেই। এখানে সংখ্যালঘু প্রতিনিধি খুব হুম, কম। এখানে নারী প্রতিনিধি খুব কম। পাহাড়ি প্রতিনিধি কম। আর এখানে আছে হলো বিএনপি এবং জামাত, যারা কিছুদিন আগেও একই জোটে ছিল হুম, এবং ২ দলই কাছাকাছি আদর্শের। তো এই সংসদটা ঠিক বর্ণিল নয় আদর্শিক জায়গা থেকে হুম, এবং অনেকগুলো দল নির্বাচনে অংশ না নেয়ার কারণে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ফলে সংসদে কিন্তু আদর্শিক জায়গায়ও বৈচিত্র্য নেই। হুম, এই হলো, আমি বলব, এই সংসদের একটা ভিন্নতা হলো এটা। এর মধ্যেই ৬-৭ দিন মাত্র হুম, গিয়েছে অধিবেশন। যেটা দেখলাম আমি, সেটা হলো সংসদে অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান কম। হুম। এবং বিরোধী দল হিসাবে জামাত অনেক আসনের বিরোধী দল, প্রায় ৭০টির মতো আসন হুম। আছে তাদের। কিন্তু সব মিলিয়ে ৭৭ টি হ্যাঁ, মানে এনসিপি সহ। সংসদীয় রীতিনীতিতে অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান বিরোধী দলে কম। হুম, সংসদকে কার্যকর করার জন্যে বা আকর্ষণীয় করার জন্যে এবং জাতীয় নীতি নির্ধারণের ভরকেন্দ্র করে তুলতে হুম। হলে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার সেই জায়গাটা একটু ঘাটতি দেখছি। এবারে একটু আসি এর মধ্যে আপনি বলেছেন যে তারা কাছাকাছি আদর্শের, কিন্তু তাদের মধ্যে বিতর্ক কিন্তু কম হয়নি এখন হুম, পর্যন্ত এবং হুম, আ ১ম থেকে এই কয়দিনের মধ্যে মানে শুরুই হয়নি। ১ম অধিবেশন শেষ হয়নি। এর মধ্যে ২ বার ওয়াকআউট এর ঘটনা ঘটেছে। হুম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন। এবং সংসদীয় রীতিতে এটির প্রচলন আছে যে হুম। ওয়াকআউট করতে পারে। এটার আ আমরা অতীতেও দেখেছি। কিন্তু জামাত এনসিপি আপনার কাছে মনে হচ্ছে কিনা যে ইস্যুতে ওয়াকআউট করেছে এবং যা বলছে সেটি তারা আসলে সরকারি দল অর্থাৎ বিএনপিকে খানিকটা মানে অতিরিক্ত কিভাবে চাপ দেয়া যায় সেরকম মনে হচ্ছে কি আপনার কাছে? না, সেটা মনে হচ্ছে না। বরং আমি বলব কেন? আমার মনে হচ্ছে যে এখানে এক চিমটি বিরোধিতা এবং এক মুঠো সমঝোতার একটা ব্যাপার আছে। সেটা কিরকম? সেটা কিরকম? দেখুন, জামাতে ইসলামী এই পর্যন্ত ২ বার ওয়াকআউট করেছে। হুম, একটা হলো রাষ্ট্রপতির ভাষণের হুম, বিরোধিতা করে, আরেকটা হলো গতকাল তাদের মুলতবি প্রস্তাব আলোচনার জন্য জি, না এনে, যেই মুলতবি প্রস্তাবটা ছিল জাতীয় সংসদের সংস্কার পরিষদ হিসাবে কেন বৈঠক বিএনপি, ডাকা। হ্যাঁ, হুম, বৈঠক ডাকছে না এবং বিএনপি তো সদস্যই হয়নি। এই ২ প্রসঙ্গে। এই দুটো ওয়াকআউট আমার, তার মধ্যে গতকালের ওয়াকআউটটা খুবই প্রাসঙ্গিক মনে হুম, হয়েছে। কিন্তু এছাড়া দেখুন, গত ৭ দিনে গ সংসদের বয়স তো প্রায় ১ মাসের বেশি হয়ে গেল। হুম, এবং দেশে আন্তর্জাতিক যুদ্ধের কারণে এবং হুম, গণ-অভ্যুত্থান পরবর্তী সংসদ হিসাবে এই সংসদের কাছে তো মানুষের বিপুল প্রত্যাশা। মানুষ হুম, বিপুল মনোযোগ দিয়ে দেখছে। কিন্তু যেগুলা আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুম, যেগুলা উত্থাপিত হলে
বিএনপি আসলে বিব্রত হতো, তাকে কিছু জবাবদিহি করতে হতো। যেমন ধরুন এখন সারা দেশে হাম সংকট চলছে, বাচ্চারা হামে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। যুদ্ধের কারণে আমাদের প্রবাসীরা উদ্বিগ্ন, তাদের কর্মসংস্থান কমে যাচ্ছে, তাদের দেশে তেল ফেরত সংকট, হ্যাঁ। ফেরত আনার ব্যাপার আছে। এই যে সড়কে ঈদে প্রচুর মানুষ মারা গেল, সড়ক ব্যবস্থাপনা নিয়ে এইসব বিষয়ে জামাত কিন্তু কোনো প্রস্তাব আনেনি, পয়েন্ট অফ অর্ডারে আলোচনা উত্থাপন করতে পারেনি। আমি বলবো জরুরি বিষয়গুলো, এগুলোই তো জরুরি বিষয়। গণঅভ্যুত্থান পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং যুদ্ধ পরবর্তী এই চলমান যুদ্ধের মাঝে এগুলোই গুরুত্বপূর্ণ, যে আসলে জ্বালানি সংকটে বাংলাদেশের নীতি কি হবে, প্রবাসীদের ক্ষেত্রে নীতি কি হবে, বৈদেশিক মুদ্রার যে সংকট হচ্ছে বা হবে সেক্ষেত্রে বাংলাদেশ কি অবস্থান নেবে, এইসব বিষয়ে বিএনপি যে নীতিগুলো নিচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে নিচ্ছে না, যেমন সড়ক ব্যবস্থার উপরে কোনো নীতি নেয়নি বিএনপি, এগুলো কিন্তু জামাতে ইসলাম উত্থাপন করেনি। ফলে আমি বলবো যে জামাত বিরোধী দলের দিক থেকে সরকারি দল খুবই কম চাপে আছে, এটা আমার যেটা মনে হয়েছে। বা সরকারি দল বরং বেশ স্বস্তিকর অবস্থাতেই পার করছে অধিবেশন। তাহলে আপনার কাছে কি, আমার এই প্রশ্ন আসলে শেষের দিকে ছিল, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা উত্থাপন করলেন আমি এখনই করতে চাই। সেটি হচ্ছে যে সংসদে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের বিভেদ ছিল, যেটি নির্বাচনের আগে একজন আরেকজনকে দোষারোপ করেছে। তারপরে রাজনৈতিক জায়গায় কিছু কিছু নিজেদের মধ্যে এক রেখায় ছিলেন না। যেমন এই যে যেটি বলা হচ্ছে গণভোটের ইস্যুতে তাদের মতদ্বৈততা ছিল এক ধরনের, একটা এখন স্পষ্ট। আমার প্রশ্ন হচ্ছে, সংসদ কি তাহলে সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠলো না এবারও, যেটির মাধ্যমে হামের মতো ইমিডিয়েট জরুরি বিষয়গুলো আলোচনা হতে পারে? অথবা রাস্তায় মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে তেলের জন্য দীর্ঘ সময় মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, অথবা প্রবাসীরা দেশে ফিরতে পারছেন না বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত জরুরি, আসলে আপনি যেগুলো বললেন। আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এইটা বাংলাদেশের রাজনীতির এইটাই হলো কেন্দ্রীয় প্রশ্ন, যে সংসদ কি জাতীয় নীতি নির্ধারণের, জাতীয় রাজনীতির, জাতীয় ভাগ্যের কেন্দ্রবিন্দু, ভরকেন্দ্র হয়ে উঠবে কিনা, নাকি ক্ষমতাটার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে সরকার বা প্রধানমন্ত্রী? এক ব্যক্তির হাতেই কি ক্ষমতা থাকবে? আসলে বাস্তবতা হলো বাংলাদেশে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ক্ষমতার ভর কেন্দ্রে আছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রিক বা এক ব্যক্তি কেন্দ্রিক বা আগের দিনে রাষ্ট্রপতি শাসিত সরকারের ধরন যেরকম মানে ছিল, সরকার প্রধান কেন্দ্রিক, হ্যাঁ, এক ব্যক্তি কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থায় আছি। গণ অভ্যুত্থানের পরেও সেটার কোনো পরিবর্তন ঘটেনি। এমনকি মন্ত্রী পরিষদও অনেক সময় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, মনোভাব, দিক নির্দেশনা এগুলোর দিকেই তাকিয়ে থাকছে বলেই প্রতীয়মান হচ্ছে। ফলে জাতীয় সংসদে বিতর্ক হবে, সেখানে সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী দেশ চলবে। বিরোধী দল এবং সরকারি দল নানা বিতর্ক করে একটা সিদ্ধান্তে আসবে, জনগণ জানবে, জনগণের কাছে এক ধরনের পরোক্ষ জবাবদিহিতা তৈরি হবে। সেই জায়গায় কিন্তু আমরা আমাদের গণতন্ত্র, আমাদের রাজনৈতিক ব্যবস্থা এখনো যেতে পারেনি। আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিলেই জিনিসটা আরো পরিষ্কার হবে। শিগগির আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আলাপ আলোচনা চলছে। স্থানীয় সরকার তো আমাদের আগেও ছিল, আগামীতেও থাকবে। ওই স্থানীয় সরকার কোনো কাজে লাগে না, কারণ ওর কোনো ক্ষমতা নেই। তো একটা ক্ষমতাই তো স্থানীয় সরকারের জন্য জাতীয় সংসদে কিছু সংস্কার, সিদ্ধান্ত প্রয়োজন। এইবারে নির্বাচন আগে সেগুলো হতে পারত, কিন্তু সেগুলো না হয়ে আমরা একটা নির্বাচনে চলে যাচ্ছি। বিরোধী দলও সেই প্রসঙ্গ তুলছে না, সরকারি দলও সেগুলো উত্থাপন করছে না। এরকম অন্যান্য প্রসঙ্গ, সেই বিরোধী দল তো হামের বিষয়ে একটা পয়েন্ট অফ অর্ডারে একটা আলোচনার দাবি তুলতে পারত, সেটা কিন্তু ওঠেনি। এরকম অন্য বা সড়ক দুর্ঘটনায় এক ঈদেই 400 লোক মরে গেল, যে আগামী আরো 2 মাস পরে আরেকটা ঈদ আসছে, তাহলে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সরকার, আরো জনগুরুত্বপূর্ণ আজকে গ্যাসের দামের বাড়ার যে বিষয়টি, গ্যাসের দাম বেড়ে গেল, তার মানে সংসদে আলোচনা না হয়ে কিন্তু গ্যাসের দামটা বেড়ে গেল। আবার ডিজেলে কিন্তু বাড়লো না, তাহলে ভর্তুকিটা সরকার কাকে দিবে কাকে দিবে না সেই বিষয়ে তো বিরোধী দলের কিছু কথা বলার ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা শুনিনি। আবার সরকারও জিনিসটা এই বিষয়ে সংসদের অভিমত নিয়ে সিদ্ধান্তটা নেয়, যে সংসদে আলাপ আলোচনার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত, সেটা কিন্তু হলো না। এই যে সামনে সার সংকট হবে যুদ্ধের কারণে, এই বিষয়ে কিন্তু সংসদের কোনো বক্তব্য নেই, যে এই সংকট কিভাবে দেশ সামাল দিবে,
সেটা কিন্তু আলোচনা হচ্ছে না। আমরা এই আলোচনাগুলো শুনিনি। কিন্তু যে আলোচনাগুলো শুনেছি সংসদের ভেতরে এবং এমনকি সংসদের অধিবেশন শেষ করে এসেও আমি ওয়াকআউটের পর জামায়াত এনসিপি সহ ১১ দলের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে শফিকুর রহমানের কথাই উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, "যেহেতু আমরা এখন আমি কোট করে পড়ছি, যেহেতু আমরা এখনো জনগণের সংস্কারের দাবি আদায় করতে পারলাম না, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব।" মানে এটা আসলে তিনি বিক্ষোভ বা আ মানে বাইরে আন্দোলনের কথা বলেছেন, সমাবেশের কথা বলেছেন। তো শনিবার বিকেল অর্থাৎ আর ২ দিন পরে শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়ে জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী যে ঐক্য ছিল তাদের দলগুলো একসাথে এটি বলছে। আপনার মনে হয় কিনা যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি তাহলে কি সংসদের আলোচনা ছেড়ে আন্দোলনের মাঠে এত তাড়াতাড়ি মানে ১ম অধিবেশন শেষ হওয়ার আগেই অ্যা মুভ করছে? নাকি এটা এক ধরনের একটা চাপ? না, চাপ রাজনীতিরই তো অংশ। যেহেতু জাতীয় সংসদে এখনো সরকারি দল গণঅভ্যুত্থানের ফসল হিসাবে জুলাই হ্যাঁ। সনদ এবং জুলাই সনদ পরবর্তী গণভোটের যে হুম, বিষয় হুম, কর্মসূচি বা এই সংসদকে সংস্কার পরিষদের আকারে রূপ দেয়া এবং হুম, নিজেরা শপথ নেয়া, হুম, বিএনপি এগুলো কিছু করেনি হুম, এবং এইসব বিষয়ে কোনো রোড ম্যাপও জানায়নি। হুম, হুম, এটা সত্য যে বিএনপি এখনো বলেনি যে তারা গণভোটের কিছু মানবে না। হুম। এটা বলেনি যে আমরা সংস্কার করব না না। সেটা বলেনি তারা। তারা জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে অঙ্গীকার প্রকাশ করছে বারবার। হুম, কিন্তু গণভোটের পর একটা রোড ম্যাপ যে তার কাছে সবাই প্রত্যাশা করেছিল সেই বিষয়ে কিন্তু তারা এখনো কিছু জানায়নি। ফলে আমি বলব বিরোধী দল যে ওয়াকআউট করেছে হুম। এটা ন্যায্য। এবং বিরোধী দল যদি বলে আমরা এবার রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো এই বিষয়ে, সেটাও ন্যায্য হবে। কিন্তু সেটা তবে কি খুব দ্রুত মনে হয়ে হয় যাচ্ছে না মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে না যে জামাত নেতৃত্বাধীন জোট এই বিষয়ে এখনই বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলবে। তারা হয়তো সরকারি দলের উপর চাপ প্রয়োগের জন্য কিছু রাজনৈতিক কর্মসূচি পালন করবে আরকি। আচ্ছা। কিন্তু সেটা কি খুব দ্রুত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না আপনার কাছে যে না, বিষয়টা তো আসলে দ্রুতই হওয়া উচিত। এটা গণ-অভ্যুত্থান পরবর্তী সংসদ। আচ্ছা। ফলে যেকোনো জাতীয় বিষয়ের আগে এখানে জুলাই সনদের ভাগ্যের বিষয়ে হুম, জুলাই সনদ ১ম সপ্তাহেই বাস্তবায়ন হুম, হয়ে যাবে এটা মানুষ আশা করছে না। হুম, কিন্তু জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান কি, কিভাবে কতটুকু তারা বাস্তবায়ন করবে এই বিষয়ে একটা হুম, স্পষ্ট দিক নির্দেশনা দেশবাসীকে দেওয়ার প্রয়োজন রয়েছে, প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে। এখনো এই বিষয়ে হয়তো হাতে সময় আছে, মাত্র ৭ দিন গেল। হুম। কিন্তু আমি বলব এটা যথেষ্ট বিলম্বিত হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা এখন পর্যন্ত যা দেখেছি শুধুমাত্র জামাতের সাথে বিএনপি পন্থী যে বিএনপির মানে দলীয় সরকার দলীয় যারা এমপি বা মন্ত্রী তাদের যে প্রশ্নোত্তর পর্ব বা একটা উত্তেজনা, উত্তপ্ত সংসদ কয়েকবার হয়েছে এই কয়দিনে। আ ওয়াকআউট দেখলাম ২ বার। এই সবকিছু মিলে আপনার মনে হয় যে চেঁচামেচিটাই আসলে প্রাণবন্ত সংসদ কিনা? নাকি এর মধ্যে সে অর্থপূর্ণ হয়ে ওঠা মানে কোন প্রবণতাটা আপনি লক্ষ্য দেখুন, করছেন? মানুষ তো জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্র হিসাবে দেখতে চায় না। হুম, এটা তো অনেক এই নির্বাচন আদায় করতে ১৫ বছর সংগ্রাম করতে হুম, হয়েছে। সেই ১৫ বছরের সংগ্রামের ফল একটা নির্বাচন। তারই ফল এই হুম, সংসদ। এই সংসদ তো বহু আত্মদানের পর এটা হুম, পাওয়া গেল। এবং জাতীয় সংসদকে মানুষ শুধু বিতর্ক কেন্দ্র হিসাবেও দেখতে চায় না। হুম, ব্যাপারটা এমন নয় শুধু ২ দল এখানে বিতর্কে লিপ্ত হবে। মানুষ চায় আলাপ আলোচনার ভিত্তিতে কিছু জাতীয় সিদ্ধান্ত হুম, এবং সেই সিদ্ধান্তগুলো হতে হবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ এর আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান সেগুলোর আলোকে। হুম, মানুষ বাংলাদেশকে একটা সমৃদ্ধ, উন্নত গণতান্ত্রিক দেশ হিসাবে হুম, দেখতে চায় এবং সেই দেখতে চাওয়ার মানে বাস্তবায়নের দায়িত্ব তারা দিয়েছে বিএনপিকে এবং জামাতকে। হুম। কিন্তু তারা শুধু বিতর্কে লিপ্ত হবে। কেউ বলবে আমরা ৬ বলে ১২ রান করেছি, কেউ বলবে আমরা ৬ বলে ৩০০ রান করেছি। এইভাবে দেখতে চায় না। মানে এটা হাস্যরসাত্মক একটা ক্লাবের আলোচনা আকারে দেখতে চায় না। এটা অর্থবহ সিদ্ধান্ত হবে সেরকম বিতর্ক আকারে দেখতে চায়। ওকে। ফলে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। ২ মানে দল মানে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার আমি কি উত্তর এভাবে ধরে নিতে পারি যে চেঁচামেচি মানেই প্রাণবন্ত না। আসলে এটাকে অর্থপূর্ণ করে তুলতে হবে। হ্যাঁ, জাতীয় সংসদে আরো তীব্র বিতর্ক হতে পারে। হুম, সেটা সমস্যা নেই। কিন্তু বিতর্ক হতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কে গণঅভ্যুত্থানের এজেন্সি মালিক সেটা নয়। হুম, কে সিদ্ধান্তের মালিক, উন্নয়নধর্মী সিদ্ধান্তগুলো আসতে হবে উভয় দল থেকে। সেই আলোকে মানুষ
দেখতে চায় সংসদ। আপনি যেমন বলেছেন যে কয় বলে কত আমি যদি ঠিক ধরে থাকি তাহলে আন্দালিব রহমান পার্থের বক্তব্যের কথা বলছেন। আপনি কিন্তু শফিকুর রহমান অথবা বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ছাড়িয়েও আপনার কাছে মনে হয় কিনা যে হান্নান মাসুদ সেদিন একটি বক্তব্য দিয়েছিলেন। একটা লাইন সরাসরি তার বক্তব্য হচ্ছে, "জেনজিরা ৭২ এর সংবিধান চায় না।" এরপর আন্দালিব রহমান স্পষ্ট করেছেন যে এই সংবিধান কি মনে করিয়ে দেয় যে ৭১ এর পরাজয়ের দলিল এটি, এবং আপনারা অর্থাৎ জেনজিদের বলেছেন যে জেনজি রিপ্রেজেন্ট করেন কিন্তু জামাত জেনারেশন হয়ে যান না। এটা বলেছেন। মানে এই বক্তব্যটা আসলে মানে বাস্তবতা আছে কিনা বা প্রয়োজনীয়তা আপনি দেখেন কিনা? মানে এইটা আ ব্যাখ্যাটা কি? অনেকটা হাততালিও শুনেছি আমরা। না, সেটা ঠিক আছে। দেখুন, এনসিপি তো শুধু জেনজিদের ভোট পেয়ে জিতেনি। হুম। আর গণ-অভ্যুত্থানের এজেন্সিও শুধু যে কিন্তু উনি এনসিপি দাবি নয়। করেছেন না, এনসিপি। উনি দাবি করলেই তো হবে না। হুম, যেই গণ-অভ্যুত্থান হয়েছে সেটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, এটা সত্য। কিন্তু সব রাজনৈতিক দলের কর্মীরা, সমর্থকরা এতে যুক্ত ছিল। আওয়ামী লীগ ছাড়া সব দলের কর্মীরাই ছিল। এবং এইটা এই যে ২৪ এর অভ্যুত্থানে যে শহীদদের তালিকা, হুম, তাতে যদি আপনি দেখেন সবচেয়ে বেশি শহীদ হয়েছে কারা? শ্রমজীবী মানুষ। হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শহীদ হয়নি হুম, অভ্যুত্থানে। যাত্রাবাড়ির মানুষ, আশুলিয়ার মানুষ, সাভারের মানুষ, উত্তরার শ্রমজীবীরা শহীদ হয়েছে। শ্রমজীবীরা, দোকানদাররা এবং শিক্ষার্থীরা ছিল এই অভ্যুত্থানের প্রধান শহীদ। ফলে এই অভ্যুত্থানের কোনো একক মালিকানা কেউ দাবি করলে এটা খুবই অন্যায় হবে, অসত্য হবে, এটা অসততা হবে। এনসিপি যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারা জেনজির প্রতিনিধিত্ব করে বলে মনে করেন আপনি? জেএনজির প্রতিনিধিত্ব বিএনপিতেও আছে, জামাতেও আছে, এনসিপিতেও আছে। এনসিপি যেই দলটা আমরা দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুম, পরবর্তী দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এ পর্যন্ত ৪-৫ টি সংগঠনের জন্ম হয়েছে। হুম, তারই একটা এনসিপি। তারা নির্বাচনে জামাত সমর্থকদের ভোটে ৬ টি আসন পেয়েছে। তারা তো নিজের শক্তিতে নির্বাচন করেনি। তারা যদি এটা বলে এখন যে আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছি, আমরা জেনজিদের হুম, প্রতিনিধিত্ব করছি। এটা সত্য হতো এককভাবে নির্বাচন করে যদি তারা ২-১ টি আসন সংসদে পেত। তারা আসলে যেই আসনগুলো পেয়েছে, হুম, বাস্তবতা হলো জামাত ইসলামের সমর্থনে, জামাত ইসলামের কর্মীদের ভোটে, জামাতের শক্তিতে তারা এসেছে। এতে সমস্যা নেই। বিএনপির শক্তিতেও অনেকে সংসদে এসেছে। কিন্তু তারা যেটা বলছে যে আমরা ৭২ এর সংবিধানের বিরোধিতা করছি। এই সংবিধান অনুযায়ী চলছে। এই সংবিধান অনুযায়ী উনারা শপথ নিয়েছেন। হুম, এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, হুম, জাতীয় সংসদ চলছে। এখন তারা যদি নতুন সংবিধান চান, তারা দাবি করতে পারেন। সেই দাবির আলোকে তারা এককভাবে নির্বাচন করে বিজয়ী হয়ে আসতে হবে। হুম। তাহলে তার এই বক্তব্যটাকে মানে খানিকটা ভিত্তিহীন বলছেন আপনি। না, আমি এই বলব যে দাবিটাকে। এই দাবিটার মধ্য দিয়ে যেটা প্রতিফলিত হয়, পরোক্ষে যেটা বেরিয়ে আসে হুম, সেটা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান তৈরি হয়েছে তার বিরোধিতা, সেই অর্জনগুলোর বিরোধিতা। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী ৭২ এর সংবিধানে সমস্যা আছে। কাঠামোগত সমস্যা আছে বলেই তো এবার গণভোটে সংস্কার পরিষদ গঠিত হলো হুম, বা হওয়ার জন্য গণভোট হলো। যে এই সংবিধানে অনেক সংস্কার করতে হবে। হুম, কিন্তু সেই সংবিধানে সংস্কার করা আর সেই সংবিধান মানি না, সেটা ছুঁড়ে ফেলে দেব, ছিঁড়ে ফেলে দেব, দুটো ভিন্ন বিষয়। আমার মনে হয় এতে মূল ফোকাস এই মুহূর্তে সেইটাও সরে যাচ্ছে। বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই মুহূর্তে বিরোধী দল হুম, এনসিপি তো জামাত জোটের অংশ। হুম। জামাত জোট কি এই সংবিধান পুরো বাতিল চায় না সংবিধান সংস্কার করতে চায়, সেইটাও তাদের সিদ্ধান্তে আসা উচিত। তাদের এই এনসিপির ২-১ জনের বক্তব্য থেকে মনে হচ্ছে তারা এই সংবিধানই মানে না। দেখেন বিরোধী দলীয় হুইপ তিনিও তো শপথ যখন নিয়েছেন এই পুরো সংবিধানের বিরোধী আলোকেই দল, নিয়েছেন। হ্যাঁ। তিনি তো এর আগেও ছিলেন। এই তখনও তো নির্বাচনটাই হয়েছে ৭২ এর জি, সংবিধান, নির্বাচনী ব্যবস্থা তার জি। আলো। এখন আমার আন্দালিব রহমান পার্থর যে এই বক্তব্যটা যেটি যে জেনজির রিপ্রেজেন্ট করেন জামাত জেনারেশন হয়ে যাবেন না। এটার মধ্যে এইরকম ইঙ্গিত তাহলে দেখেন কিনা? জামাতের সাপোর্ট নিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করেছে। আপনি বলেছেন সেটাতে সমস্যা নাই। কিন্তু এইটাতে আসলে তারা তাদেরই মানে পাশে যেয়ে দাঁড়াচ্ছে বা পেছনে যেয়ে দাঁড়াচ্ছে কিনা? আন্দালিব সাহেব যে প্রশ্ন উত্থাপন করেছেন, সেটা একটা, আমি বলব, মহব্বতের সাথে উনি বলেছেন। আচ্ছা। এনসিপি কে মায়া করে যে হ্যাঁ, আপনারা একটা স্বতন্ত্র অবস্থান বজায় রাখেন। আপনারা গণ-অভ্যুত্থানে ছিলেন, আপনাদের শ্রদ্ধা করি, সারা দেশের মানুষ শ্রদ্ধা করে। আপনারা জামাত ইসলামের
একটা অঙ্গ সংগঠন হয়ে যেয়েন না। হুম। আমার মনে হয় সারবত্তাটা এটা তো একটা শুভ কামনা সূচক বক্তব্য। এখন এটা আচ্ছা। শুনবে কিনা এনসিপির উপর নির্ভর করবে যে তারা রাজনীতিতে স্বতন্ত্র কোনো অবস্থান নিবে, স্বতন্ত্র কোনো আদর্শ কর্মসূচির কথা বলবে, না জামাতে ইসলামের জায়গা থেকে তারা কথা বলবে জাতীয় সংসদে। এটা বিএনপি বলতে পারে। কিন্তু আমার মনে হয় এনসিপি জামাত ইসলামকে উপদেশ দেওয়ার চেয়ে বিএনপির উচিত সে কি ভাবছে? হুম। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণঅভ্যুত্থানের প্রত্যাশাগুলোর হুম। বিপরীতে এবং সংবিধান সংস্কারের প্রশ্নে তার অবস্থান কি সেটা জানানো এবং সেগুলো বাস্তবায়ন করা। এবার একটু আসি বিএনপির দিকে। এখানে গুরুত্বপূর্ণ কিছু মানুষ আমরা যেমন আপনি পার্লামেন্টেরিয়ান বলেছেন যে আ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্য। তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হুম। আইন বিষয়ক অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আপনি জানেন যে তিনি তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যেই থাকুন। আইন বিষয়ে বা সংসদ বিষয়ে আইনমন্ত্রী কথা বলেন। এইটা আসলে তিনি থ্রেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিরোধী দলের কাছে বা তিনি আসলে বড় না, কাউন্টার হয়ে দাঁড়াচ্ছে দেখুন কিনা? এখানে একটা বোঝার ঘাটতি আছে। জি, মন্ত্রিসভায় উনি স্বরাষ্ট্রমন্ত্রী জি। বা যেকোনো এক মন্ত্রিসভায় কেউ কৃষিমন্ত্রী, কেউ অন্য মহিলা সমাজ বিষয়ক কল্যাণ মন্ত্রী। হ্যাঁ। কিন্তু জাতীয় সংসদে ৩০০ জনেরই আইন বিষয়ে বিতর্ক করার অধিকার আছে। কারণ আইন প্রণয়নের জন্যই এই সংসদ। ফলে এখানে এমনকি সংরক্ষিত আসনে যে নারীরা নির্বাচিত হয়ে আসবেন, তাদেরও পূর্ণ অধিকার আছে যেকোনো জাতীয় বিষয়ে আইনগত মতামত প্রদান হুম, বা কোনো সংস্কার প্রস্তাব বক্তব্য রাখার। উত্থাপন করা। সালাউদ্দিন সাহেব আইনগত বিতর্কে অংশ নিয়ে কোনো অন্যায় করেননি। উনি স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে এই নয় যে উনি আইন বিষয়ে কথা বলতে পারবেন না। হুম, বরং এইটাই ভালো যে সংসদে যত বেশি সদস্য কোনো একটা বিষয়ে কথা বলবেন। কথা বলবেন, মতামত দিবেন এবং একটা ঐক্যমতে আসবেন। ফলে এইটা আমার মনে হয় উনার প্রতি একটা অবিচার করা হবে যে উনি কেন আইন হুম, বিষয়ে কথা বলছেন। উনি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কথা বলবেন না। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়েও সকল বলবেন। সদস্য কথা বলতে পারেন। এখন কথা হচ্ছে যে তিনি গতকালকে আজকে একটা সংবাদও হচ্ছে আমাদের যে আ না, আমি এখানে একটা জিনিস যোগ জি, করি। এই যে এই ধারণাগুলো তৈরি হচ্ছে কিভাবে যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু স্বরাষ্ট্র বিষয়ে কথা বলবে। এটা হলো এইবারের সংসদে নবীন সংসদ সদস্য অনেক বেশি। সংসদের যে ঐতিহ্য, রীতিনীতি। সংসদের এখতিয়ার, সংসদের পরিসর হুম। এইসব বিষয়ে তাদের হয়তো তারা ক্রমাগত জানছেন, তারা আরো জানবেন এবং এখন তারা যেসব অভিমত ব্যক্ত করছেন, পরবর্তীতে ওনারাই বুঝবেন যে এগুলা সঠিক হচ্ছে না। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এখন এবারের স্পিকার নির্বাচিত হয়েছেন এবং তিনি অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান বলা যায়। কারণ তিনি অনেকবার নির্বাচিত এই সংসদে ছিলেন। তিনি আমরা দেখছি বিভিন্ন সময় বারবার বক্তব্যগুলো রাখছেন যে আ আ আমাদের সংসদের সাধারণত যে সমস্ত রীতিনীতি মেনে চলা হয় সেগুলো তিনি উল্লেখ করছেন। হুম। আপনার কাছে মনে হয় কিনা যে এগুলো মানে কাটিয়ে উঠতে একটু সময় লাগবে? বিশেষ করে আমি বলব যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সাথে বিরোধী দলীয় নেতার এক ধরনের মৃদু বাক্যালাপ হয়েছে যেটি অসত্য বলা বা মিথ্যা বলা এরকম একটা হুম। শব্দ ব্যবহার করা নিয়ে। দেখুন আমাদের দেশে যে সংসদীয় রাজনীতির যে ঐতিহ্য হুম, এই পূর্ব পাকিস্তানে এবং পরবর্তী হুম, বাংলাদেশে আমাদের এখানে সংসদে আরো তীব্র বিতর্ক হয়েছে। হুম, সংসদে ডেপুটি স্পিকার নিহত হয়েছেন এরকম ঐতিহ্য আমাদের এখানে হুম। আছে। আমরা সেটা ফিরতে চাই না। কিন্তু বিতর্ক আরো হবে, আরো উত্তপ্ত অনেক কিছু হবে। সেগুলোর জন্য নাগরিক হিসাবেও আমাদের প্রস্তুত থাকতে হবে, মিডিয়াকেও প্রস্তুত থাকতে হবে। কিন্তু বিষয় হলো যে এই বিতর্কের ভিতর দিয়ে বেরিয়ে আসছে কি? হুম, আউটপুটটা কি? ফলে এখানে অনেকে অনেক কিছু বলবেন, অন্যরা এটাকে বলবেন যে অসত্য। এরকম এবং সংসদীয় ভাষা, হুম, শব্দ রপ্ত হবে সবার বক্তব্যে, সেগুলা হতে হবে। কিন্তু যেটা করা সম্ভব, গত ৭ দিনের অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়েছে, বিএনপি এবং জামাত ইসলাম এবং এনসিপিও যেটা করতে পারে, এটা কোনো সমস্যা নেই। সেটা হুম, হলো যারা অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান রয়েছে বা পার্লামেন্টে কাজ করেছেন, অভিজ্ঞ সচিব রয়েছেন হুম, এবং রাষ্ট্রবিজ্ঞানী আছেন হুম। আমাদের দেশে। তারা পার্লামেন্ট অধিবেশনের বাইরে দলীয় ফোরামে ওনাদের সাথে একটা প্রশিক্ষণ কর্মসূচিতে আচ্ছা। প্রশিক্ষণের ভিতর দিয়ে নিজেরা আরো ঋদ্ধ হতে পারেন, সংসদীয় সমৃদ্ধ হতে রীতিনীতির। হুম, সংসদীয় রীতিনীতি মানে সংসদকে আরো কার্যকর, আরো প্রাণবন্ত, আরো হুম, সিদ্ধান্ত সূচক করা যায় কিভাবে। এবং এতে কোনো সমস্যা নেই যে জানার তো কোনো লজ্জা নেই। হুম। মানে যত জানা যাবে সংসদ ততই কার্যকর হয়ে যাবে। দেখুন ২ টো বিষয়। একটা বহুল আলোচিত যে
প্রধান রাষ্ট্রপতিকে নিয়ে এবারে সমালোচনা হচ্ছে। প্রথমে তার বক্তব্যের সময় যেটি প্রথম ওয়াকআউট হুম। যে রাষ্ট্রপতিকে মান্য করা বা তার বক্তব্য শোনা না শোনা নিয়ে এক ধরনের বিতর্ক হয়েছে এবং এটি আরো ৫০ ঘন্টা আলোচনারও প্রস্তাব রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই যে খুবই পপুলার আলোচনা যেটিতে বলা হচ্ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আ ক্ষমতার ভারসাম্য রক্ষা, দলীয় প্রধান আ এ মানে সরকার প্রধান হবেন কিনা, এমনকি এটিও বলা হয়েছিল যে উম ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা। এ সমস্ত তো একমত হয়েছিল। সেই আলোচনাগুলো মানে আসলে পরিণতি কি? সেই আলোচনাগুলো এখনো আসছেনি। যেটা আমি শুরুতে বললাম যে, সেই আলোচনাগুলো আসতো যদি গণভোট এর বিষয়গুলো নিয়ে সংসদে আলাপ হুম, হতো বা সংসদ সংবিধান সংস্কার পরিষদ আকারেও কাজ করত এই হুম, সদস্যরা এবং সেগুলো আসতে হবে। রাষ্ট্রপতির বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই যে, রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন, দুটো ব্যাপার লক্ষণীয়। একটা হলো বিরোধী দল তো ওয়াকআউট করল। তারা হুম। এই রাষ্ট্রপতির ভাষণ শুনবেই না। জি। আবার সরকারি দলও এই রাষ্ট্রপতিকে দিয়ে তাদের দলীয় দৃষ্টিভঙ্গি পড়িয়ে নিলেন। হুম। রাষ্ট্রপতি কিন্তু নিজস্ব বক্তব্য পড়েছেন ব্যাপারটা এই এটা নয়। নয়, হ্যাঁ। হ্যাঁ। এর ফলে হলো কি? এই যে রাষ্ট্রপতির পদটা, এটাকে কিন্তু আমরা আরো শক্তিশালী করতে পারি চাইলে। রাষ্ট্রপতি যদি নিজে একটা বক্তব্য রাখতেন স্বতন্ত্র হুম, অবস্থান থেকে এবং তার উপর বিতর্ক হতো, সেটা কিন্তু আরো প্রাণবন্ত হতো। এবং বিরোধী দলও স গত ১৮ মাস এই রাষ্ট্রপতির অধীনে সকল কাজ পেরিয়ে আসার পর এখন ভাষণের মুহূর্তে কেন ওয়াকআউট করলেন, এটা বোঝা গেল না। এই ২ ঘটনার ভিতর দিয়ে আসলে যেটা হলো, রাষ্ট্রপতির পদকে অতি অলংকারিক করে ফেলছি। আমরা এর মর্যাদাটা একটু আর খাটো বিরোধী করে দলের যে ফেলছি। অবস্থানটা সেটি মানে আগে শপথ নেয়া কিন্তু পরে বয়কট করা। এটা মানে এই চরিত্রটাকে আপনার কি মনে এইটা প্রচন্ড স্ববিরোধী একটা অবস্থান এবং এইটার ভিতর দিয়ে আমরা নতুন কিছু অর্জন করলাম না। হুম, এবং এই রাষ্ট্রপতি তো বৈধ রাষ্ট্রপতি আইনগতভাবে। হুম, বিরোধী দল যদি এই বৈধ রাষ্ট্রপতিকে অবৈধ মনে করে, রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য মনে করে, এটা ২৪ এর অগাস্ট মাসেই বলা উচিত ছিল এবং হুম, শক্তভাবে বলা উচিত ছিল। কিন্তু গত ১৮ মাস সকল কাজ এই আ রাষ্ট্রপতির অধীনে করার পরে, শপথ নেওয়ার পরে, নির্বাচন হওয়ার পরে এখন তার ভাষণ শুনবো না। হুম, এইটা আসলে এক ধরনের স্ববিরোধিতা। এখন কিন্তু বিরোধী দল ওই ভাষণ নিয়েই আলোচনা করবে। হুম। আগামী যে জি, আলোচনা রাষ্ট্রপতির করবে। ভাষণ নিয়ে জি। সেই আলোচনাই কিন্তু হবে। আবার বিএনপির দৃষ্টিভঙ্গির ভাষণে বিএনপিও আলোচনা করবে। পুরো আলোচনাটা এর ভিতর দিয়ে যথেষ্ট কিন্তু কার্যকর হলো না আরকি। এবারে একটু প্রধানমন্ত্রীর আলোচনায় আসি। প্রধানমন্ত্রী খুবই আ নির্বাচনের পর থেকে তার যে জেসচার এবং তার যে বক্তব্য সবকিছুর মধ্যে আ একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যা নির্বাচনের আগে মনে হয়নি। খুবই শান্ত, ধীর, স্থির এরকম। এবারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন এবং বক্তব্য রাখলেন। তার কর্মসূচি নিয়েও অর্থাৎ আ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খনন। এই ৩ টে নিয়ে এক ধরনের সমালোচনা এসছে। তিনিও জবাবও দিয়েছেন টাকা তো সিঙ্গাপুর যাচ্ছে না। না, প্রধানমন্ত্রী বলেছেন। আমার প্রশ্ন আপনার কাছে যে এই সমালোচনাটা আসলে বিএনপির সমালোচনা করা হয়ে যাচ্ছে কিনা? নাকি তাদেরকে অ্যাটাক করা এটা বিরোধী না দলের আমার কাজের মনে মতো হয় করা? এই যে একটা দল আমাদের দেশের যে হুম, ইতিহাস, একটা দল ক্ষমতায় এসে ২ মাসের মধ্যে তার নির্বাচনী ইশতেহার এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নে হাত হাত দিয়েছে। দিয়েছে। হ্যাঁ। এইটাই আমি একটা শুভ ঘটনা মনে করি। হুম। এইটা হলো একটা ইতিবাচক দিক। অন্তত উদ্বোধন করেছে। না উদ্বোধন এবং পরীক্ষা-নিরীক্ষা হ্যাঁ। চালানো হচ্ছে। ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। পয়লা বৈশাখে কৃষক কার্ড চালু হবে। খাল খননও উদ্যোগ নিয়েছে। তারা গাছ রোপণ করবে। হুম, ঠিক আছে। আসলে এগুলা অর্থ কোথা থেকে আসবে? প্রশ্ন হলো এইটা। হুম, একটা। ২ নাম্বার হলো এগুলা করি কি আমরা আমাদের দেশের অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো কিনা? বিরোধী দলের দিক থেকে এই প্রশ্নটা তোলা উচিত ছিল। যে ফ্যামিলি কার্ড আমরা দিচ্ছি কিন্তু এই যে মানুষ যে হুম, দরিদ্র হয়ে যাচ্ছে, হুম, উৎপাদন সম্পর্ককে পরিবর্তন করব কিনা? অর্থনৈতিক সম্পর্কে সংস্কার করব কিনা? শ্রম সম্পর্কে সংস্কার হুম, করব কিনা? বিরোধী দলের প্রশ্ন উত্থাপন করা উচিত ছিল ওইগুলো। হুম, বা আরেকটা প্রশ্ন উত্থাপিত হতে পারে যে ফ্যামিলি কার্ডে যে টাকা যাবে, কৃষক কার্ডে যে টাকা যাবে, হুম। খাল খননে যে টাকা যাবে এই টাকাগুলো আসবে কোথা থেকে? তার মানে কি ওকে। সরকার বাজেটে ব্যালেন্স করবে কিভাবে? কর কি বাড়াবে? কোথা থেকে বাড়াবে? কার হুম, উপর নতুন কর আরোপিত হবে? এই ধরনের মৌলিক প্রশ্নগুলো উত্থাপিত হওয়া উচিত। আমি বলব বিরোধী দলের দিক হুম। থেকে প্রশ্নগুলোই ছিল দুর্বল এবং বর্তমান প্রধানমন্ত্রী বেশ সফলতার সাথেই তার উত্তর দিয়েছে। এখন এখানে আরেকটি প্রশ্ন। এটি আমরা আলোচনার শেষের দিকে।
একটু সংক্ষেপে এই ইস্যুটা জানতে চাই। অধ্যাপক ইউনূসের সময় অন্তর্বর্তী সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং এগুলো যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা এই সংসদে আলোচিত এবং এন্ডোর্স করা না হয় তাহলে সেটি আর আইনে পরিণত হয় না। এখন আপনার কাছে কি মনে হয় কয়েকটি বিষয়ে একমত হননি, অর্থাৎ নোট অফ ডিসেন্ট দেয়া ছিল ১০-১৫টি, সেগুলো তো ১৫টি। কিন্তু বাকিগুলোর ভাগ্য আসলে কি? এই অধ্যাদেশগুলো আসলে মানে আমার মনে হয় এই কোন দিকে আছে? উদ্যোগগুলো নিয়ে বিএনপি এবং জামাত ইসলামের ভিতর একটা পর্দার আড়ালে আলাপ আলোচনা চলছে, বিতর্ক চলছে। হুম। তাদের ভিতর একটা ঐকমত্য হলে এগুলা সংসদে যদি ঐকমত হয় উত্থাপিত হবে, না হলে কিছু কিছু অধ্যাদেশ মারা যাবে। না, এটা তো মানে আইনগত বিষয় যে হুম, তারা যদি একমত হন তাহলে এটা পাস হবে। আর হুম, একমত না হলে এটা পাস হওয়াটা কঠিন হবে। কিন্তু মানে এই অধ্যাদেশগুলো আসলে যদি পাস না হয় তাহলে এই অধ্যাদেশ অনুযায়ী অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। হুম। এগুলো হ্যাঁ, পরিণতি কি হবে? সেগুলা তো একটা সেগুলা বিতর্কের বাতিল হয়ে যাবে। হুম, বিতর্কের মুখে পড়বে, অকার্যকর হয়ে যাবে। হুম, এখন প্রশ্ন হলো কোন ধরনের অধ্যাদেশগুলো হুম, অনুমোদন পাচ্ছে না তার উপর। সেগুলো নিয়ে কিন্তু এখনো সরকারি দল এবং বিরোধী দল স্পষ্ট করে বলেনি। আমার মনে হয় এই বিষয়গুলো সংসদে আলোচিত হওয়া উচিত দীর্ঘ সময় নিয়ে। হ্যাঁ, সংসদে পরস্পরকে আক্রমণ না হুম, করে এই ধরনের নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলেই সংসদটা কার্যকর হবে এবং জনগণেরও এক ধরনের পরোক্ষ অংশগ্রহণ তৈরি হবে। এ জি, জনগণ দেখতে পাবে যে তারা যে এমপিকে ভোট দিয়েছে উনি কি বলছে। হুম, উনি কি এইসব বিষয়ে মতামত দিচ্ছে না দিচ্ছে না। কি ধরনের মতামত দিচ্ছে। আমাদের দেশের সংসদ অধিবেশনগুলায় এভাবে কিন্তু জি। জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা যায়, বাড়ানো এখন যায়। আমার শেষ প্রশ্ন মানে খুবই সংক্ষিপ্তভাবে এটা জানতে চাই যে শব্দগুলো যে কার্যকর সংসদ, প্রাণবন্ত সংসদ এগুলো আসলে মানে কথার কথা কিনা? হুম। আপনার কাছে লক্ষণ দেখছেন কি যে আলোচনা সমালোচনার মাধ্যমে সংসদকে কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে? এগুলো তো আমরা নির্বাচনের আগে শুনেছি। সেই লক্ষণকে আপনি দেখছেন সেই কিনা? লক্ষণ এখনো প্রকাশ পায়নি। তবে এখনো চূড়ান্ত কথা বলার সময় আসেনি। মাত্র ১ সপ্তাহ হলো সংসদের অধিবেশন বা হুম, ৮-৯ দিন হলো। হুম, কিন্তু এখন পর্যন্ত অভিজ্ঞতা হলো সংসদ যত আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচন হয়েছে, এই সংসদ গঠিত হয়েছে যে জাতীয় নীতি নির্ধারণের হুম, কেন্দ্রবিন্দু হবে, জি, ৩০০ জন পার্লামেন্ট বা ৩৫০ জন হবে আগামী মাসে। তারা সবাই কোনো বিষয়ে আলোচনায় অংশ নিবেন বা তাদের হুম। প্রতিনিধিরা অংশ নিবেন। সেরকম জায়গায় সংসদ জাতীয় নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু এখনো হয়ে ওঠেনি। আইনি বিতর্কে প্রাণবন্ত হয়ে ওঠেনি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলতাফ ধন্যবাদ। পারভেজ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন বিশ্লেষক ও কলামিস্ট আলতাফ পারভেজ। তার কাছ থেকে আমরা জাতীয় সংসদের যে অধিবেশন চলছে, সেই অধিবেশনের আলোকে এখন পর্যন্ত যা, যা ঘটেছে তাতে সেটি সংসদটাকে জবাবদিহিমূলক বা ইঙ্গিতটা কি, কোন দিকে এগোচ্ছে সেটি আসলেই আমাদের সবাইকে প্রতিনিধিত্ব করে কিনা সেই আলোচনা করার চেষ্টা করেছি। এরকম বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই সময় রাত ৮ টায় প্রথমআলো.কম, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।